সজল আর আফরিন 4 মাস আগে বিয়ে করেছে। বিয়ের কথা কেউ জানে না, গোপন কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। আপনি নিশ্চয় সাক্ষী ছিলেন? হ্যাঁ। ঠিক আছে, তারপর বলেন। অনেকটা ঝোঁকের বসে সজল বিয়ে করে ওর মাসখানেকের মধ্যে কানাডা যাবার কথা। প্রায় সব ব্যবস্থা হয়ে গেছে। সজল আর আপনার পরিচয় কতদিন? মিতু বা আফরিন তামান্নার কাছে বলেছে যে আপনি সজলের বন্ধু। তার সুপারিশের কারণে নাকি আপনি মিতুকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সজল আমার বন্ধু হলেও সে আমার চেয়ে 5-6 বছরের ছোট হবে। বছরখানেক আগে হঠাৎ একদিন সজল বলল যে তার পরিচিত এক আপুর একটা চাকরি দরকার। আমাদের অফিসে তখন কিছু নতুন লোক দরকার ছিল। সজল বলার পরে আমি মিতু ম্যাডামকে অফিসে আসতে বলি। তখন কি সজলের সঙ্গে আফরিনের রিলেশন শুরু হয়েছে? মনে হয় না। না, ওদের হঠাৎ করে বিয়ে করার কারণ কি ছিল, তা আবার নিজেরা লুকিয়ে লুকিয়ে? সজল বিদেশ যাওয়ার আগের কথা শুনে আফরিন পাগলামি করত, বিভিন্ন মানসিক চাপের মধ্যে রাখতো। তাই সজল হুট করে জিদ করে বিয়েটা করে ফেলে। সজল তার বাবার কাছে বলেনি। হ্যাঁ, বলেছিল, কিন্তু সেটা বিয়ের অনেক পরে, যখন আফরিন প্রেগনেন্ট হয়ে গেল তখন। কি বললেন? ঠিকই বলছি। আফরিন 2 মাসে অন্তঃসত্ত্বা ছিল। সপ্তাহখানেক আগে সজল তার বাবাকে সবকিছু জানায়। যেহেতু একটা রিলেশন ছিল, তারপর বিয়ে হয়ে গেছে, এখন সন্তান হবে, তাই আর না জানিয়ে উপায় ছিল না। সিদ্দিক সরকার মানে সজলের বাবা এদের বিয়ে মেনে নেননি, তাই না? জি তাই। সজলকে অনেক বকাবকি করেছে, তাই বাচ্চা নষ্ট করে আফরিনকে ডিভোর্স দিতে বলেন সজলের বাবা। কথা না শুনলে সজল বিদেশে যাবার সবকিছু বাতিল করবেন বলে হুমকি দেন সিদ্দিক আঙ্কেল। সজল তখন কি করলো? কানাডা যাবার স্বপ্ন সজলের বহুদিন ধরে, তাই সে আফরিনকে বোঝাতে চেষ্টা করলো বাচ্চা নষ্ট করতে বলে সজল, কিন্তু আফরিন কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর কি মিতু বা তার স্বামী কেউ কিছু বুঝতে পারেনি? তাজুল সাহেব পারেনি, কিন্তু মিতু ম্যাডাম বুঝতে পেরেছেন। মিতু কিছুই বলেনি। সেটা আমি জানি না। আফরিন যখন বোনের বাসায় বেড়াতে আসতো, তখন দিনের বেলা তাজুল সাহেব ও মিথু ম্যাডাম অফিসে এলে সজল তাদের বাসায় যেত। দুপুরে তাজুল সাহেবের বাসায় যাবার সময় হয়ে গেলে সেই সময় সজল বাসা থেকে বের হয়ে যেত। এবার কিছুটা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? পোস্টমর্টম করতে গিয়ে সেই ডাক্তার সাহেব বলেছেন যে মৃত্যুর আগে আফরিনের সঙ্গে মিলনে লিপ্ত হয়েছে। আমার মনের মধ্যে তখন কিছুটা অস্বস্তি হচ্ছিল। যেহেতু আপনি বলেছেন যে তারা বিয়ে করেছে, সেহেতু আমার সেই অস্বস্তি নেই। পোস্টমর্টমের রিপোর্ট এলো, তখন দেখবেন ওর অন্তঃসত্ত্বা কথাও বের হয়ে আসবে। এবার গতকালের ঘটনা বলেন। কেন সজল সরকার তার স্ত্রী ও তার গর্ভের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন? সজল আফরিনকে খুন করেনি। এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি যা জানি তাই বললাম। গতকাল রাতে আমি সজলকে ভালো করে জিজ্ঞাসা করলাম। সে আমার হাত ধরে কেঁদে কেঁদে বলল সে খুনটা করেনি। আপনার সঙ্গে মিলনের শেষ করে সে বের হয়ে আসে, কারণ তাজুল সাহেব আসার কথা ছিল। তাহলে কে খুনি হতে পারে? আপনার মনের কথা জানতে চাই। আমি জানি না। তখন যে নাম্বারটা দিয়ে কল করে আপনাকে উত্তরা থেকে চলে যেতে বলেছেন, সেটা কার নাম্বার? আমি খুবই লজ্জিত ভাই। আসলে সজল শুধু বারবার অনুরোধ করেছিল, তাই বাধ্য হয়ে আমি আপনাকে এসব বলে ফেলেছি। সজল যদি খুন না করে থাকে, তাহলে আমার তদন্তের মধ্যে বাধা দিচ্ছেন কেন? আসলে যা কিছু হোক, আফরিন তো আর ফিরে আসবে না। তাছাড়া সজল কেন জানি মনে হচ্ছে ওর বাবা কিছু একটা করেছে, মানে সিদ্দিক সরকার। জি, 2-3 দিন আগে যখন আফরিন এসেছিল, তখন সজল তাজুল সাহেবকে বাসা থেকে বের হতে দেখেন। এর আগে সজল সবকিছু আঙ্কেলের কাছে বলল, আঙ্কেল সেসব কিছু তাজুল বা মিতু ম্যাডামকে বলেনি। কেন? কারণ তারা যদি জানতো, তাহলে যদি আইনের আশ্রয় গ্রহণ করে, তখন আঙ্কেল কিছুই করতে পারবে না। সেজন্য নিজের ছেলেকে দিয়ে সব শেষ করতে চেয়েছিলেন। আপনি বলেছিলেন আপনি নাকি কিছুই জানেন না ফয়জাল সাহেব, অথচ দেখুন মামলার রহস্য সবটাই আপনার জানা। সজল উঠতে বসতে সকলের ঘটনা বলে আমার জানা। সজল সব আমাকে বলে, আমি তারপর মাঝে মাঝে বুদ্ধি দিতাম। গতকাল খুন করার বুদ্ধিটাও কি আপনার? আমি যদি সেটা বলতাম, তাহলে আপনার কাছে এসব কিছুই বলতাম না। আজ তাহলে এ পর্যন্ত থাক। সত্য মিথ্যা কতটা তফাৎ, সেটা আগে যাচাই করে আসি। আপনার সঙ্গে অনেক কথা হবে। একটা অনুরোধ করি, আমি আপনাকে সবটা বলার চেষ্টা করছি। আশা করি আমার হয়নারির বিষয়ে আপনি দেখবেন। চেষ্টা করব। একটা সত্যি কথা বলেন তো, আপনি অকপটে এত কিছু কেন বলে দিলেন? আমি জানি ময়নাতদন্তের রিপোর্টে আফরিন যে গর্ভবতী সেটা ধরে পড়বে, তখন হয়তো আরো বেশি অনুসন্ধান
হবে। সেই সূত্রে আফরিনের সঙ্গে সজলের বিয়ের ব্যাপারটাও বের হবে। যেহেতু বিয়ের কিছু কাগজপত্র আফরিনের কাছে ছিল, তাই ওর বাসায় খুঁজতে গিয়ে সেগুলো পাবেন আপনারা। তখন সেখানে সাক্ষী হিসেবে আমাকে পাবেন। ভবিষ্যতে বিপদের কথা চিন্তা করে আমি সবকিছু আগের থেকে বলে দিলাম। এই খুনের বিষয়টা ছাড়া সেই বিষয়ে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি কি আমার সঙ্গে সজল সরকারকে দেখা করাতে পারবেন? আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। সে রাজি হবে কিনা জানি না, তবে চেষ্টা করব। অফিস থেকে বের হয়ে আদনানকে সঙ্গে নিয়ে সাজু ভাই একটা রেস্টুরেন্টে গেল। এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। রেস্টুরেন্টে গিয়ে দুজনে আগে খাওয়া দাওয়া করে নিল। খাবার শেষ করে বাইক নিয়ে চলে গেল রাজলক্ষ্মী কফি শপে। এক কাপ ঠান্ডা কফি খেয়ে বের হয়ে থানার উদ্দেশ্যে চলে গেল। তাজুল সাহেব মনমরা হয়ে বসেছিলেন। সাজুকে দেখে চোখ তুলে তাকিয়ে রইল কিছুক্ষণ। সাজু বলল, আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। বুঝতে পেরেছি, বলেন। পরশু রাতে আপনার স্ত্রীর সঙ্গে নাকি অনেক ঝগড়া হয়, তারপর গতকাল সকালে উঠে আবারও ঝগড়া হয়। আপনি আপনার স্ত্রী গেলে থাপ্পড় মারেন, কিন্তু কেন? এসব আপনাকে কে বলেছে? মিতু, আপনার স্ত্রী বলেছে। আপনি তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন, কিন্তু কেন? ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু কি? তাজুল সাহেব চুপ করে রইল। সাজু কিছুটা সময় দিয়ে আবার বলল, প্লিজ হেল্প মি। বলেন, আপনাদের মধ্যে কি হয়েছে সেদিন? আফরিন মিতুর বোন, ভালো করে বলেন। বাড়িওয়ালার ছেলে সজলের সঙ্গে আফরিনের রিলেশন ছিল, আমি জানতাম না। সেদিন মানে পরশুদিন আমি অফিস থেকে ফেরার পরে সিদ্দিক আঙ্কেল আমাকে ডেকে নিয়ে ছাদে যায়। তারপর তিনি বলেন যে তার ছেলের সঙ্গে আফরিনের সম্পর্ক চলছে, কিন্তু তিনি চান না যে এদের সম্পর্কটা পরিপূর্ণতা পাক। তারপর তিনি আরও জানান যে আফরিন নাকি গর্ভবতী। এরপর আঙ্কেল আমাকে অনেক অপমান কথা বলেন, যেমন আমি নাকি নিজের স্ত্রীর বোনকে সম্পদের লোভে তার ছেলের পিছনে লাগিয়ে দিয়েছি। কদিন পর সজল বিদেশে যাবে, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে নাকি সবকিছু আমিই করেছি। এসব অপবাদ নিয়ে বাসায় আসি। তারপর মিতুর কাছে সবকিছু বলি। মিতু উল্টো আমার সঙ্গে রাগ করে। তখন কথার মধ্যে কথা চলে আসে। আপনি এবং আপনার স্ত্রী গতকাল থেকে এখনো পর্যন্ত এসব কাউকে বলেননি কেন? আফরিনের বিয়ের আগেই সজলের সন্তানের মা হতে চলেছে, এই কথাটা একটা মৃত মানুষের নামে বলতে মুখে বাজছিল। বেঁচে থাকতে ভুল করে গেছে, কিন্তু মৃত্যুর পর তার কুৎসিত ঘটনা কেউ জানুক এটা চায়নি। ও, তাই বলে নিজে জেলে ভেতরে বসে থাকবেন, আর ওদিকে আসল অপরাধী জেলের বাইরে বসে বাবুগিরি করবে? আঙ্কেল খুন করতে পারে না। সিদ্দিক আঙ্কেল ও তার স্ত্রী গত বছর হজ করে এসেছেন। একজন মানুষ হজ করে এসে এত বড় অপরাধ করবে না, তাই না সাজু ভাই? তাই যদি হতো তাহলে তিনি ছেলে আর ছেলের স্ত্রীকে মেনে না নিয়ে পেটের বাচ্চা নষ্ট করার কথা কিভাবে বলে? কে কার স্ত্রী? সজলা আফরিনের বিয়ে করেছিলে। কে বলেছেন আপনাকে? ফয়জল সাহেব বলেছেন, তিনি ওদের বিয়ের সাক্ষী ছিল। তাজুল কিছুটা একটা বলতে গেলে তার আগে সাজুর মোবাইলে কল এলো। হ্যালো সাজু স্যার, আমি রফিক সরকার বাড়ির দারোয়ান রফিক আমি। হ্যাঁ রফিক ভাই বলেন, চিনতে পেরেছি। স্যার দুপুরে তো আপনাকে একটা কথা বলতে পারিনি। আসলে সাহেবের জন্য সাহস করে উঠতে পারিনি। কি কথা? গতকাল তাজুল স্যারের বাসায় কিছুক্ষণ আগে আমি ছাদে গেছিলাম। আমাদের সিদ্দিক স্যারের দুটো ফুলের টব এনেছিল, সেগুলো ছাদে রেখে এসেছিলাম। আচ্ছা তারপর? ফুলের টব রেখে নিচে নামার সময় আমি যখন চতুর্থ তলা থেকে তৃতীয় তলায় নামছি, তখন দেখি সিদ্দিক স্যার তাজুল স্যারের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, তারপর? স্যার খুব টেনশনে ছিল, চোখে মুখে ভয়ের একটা ছাপ স্পষ্ট ছিল। আমাকে দেখে আমতা আমতা করে নিচে নেমে গেল। তখন দরজা খোলা ছিল নাকি বন্ধ তা তো জানি না স্যার। ঠিক আছে, এইটুকু বলার জন্য ধন্যবাদ। স্যার একটা কথা। হ্যাঁ বলেন। আপনারা চলে যাবার পরে মানে এই 15-20 মিনিট আগে স্যার আমাকে ডাক দিয়ে ছাদে নিয়ে গেলেন। তারপর আমাকে বলে আমি যেন তাকে ফ্ল্যাটের দরজার সামনে দেখেছি সেটা যেন আপনার কানে বা পুলিশের কাছে না বলে, আর সেজন্য তিনি বেশ কিছু টাকা দিবেন বলেছেন। সাজু এবার সকল সন্দেহের দৃষ্টি বাড়িওয়ালা সিদ্দিক সরকারের দিকে গেল। মোবাইলে কল কেটে দিয়ে সে যেখানেই নিশ্চিন্ত হয়ে বসে রইল। তবে সাজু কল্পনা করতে পারে নাই যে এর চেয়ে বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় ধাক্কা খেলো হাসান সাহেবের পাঠানো আফরিনের নাম্বারে কল লিস্ট দেখে। সাজুর মনে তখন নতুন প্রশ্ন এলো, আফরিন বাসায় ঢুকতে ঢুকতে তাহলে কার সঙ্গে কথা বলছিল? কার সঙ্গে বিএসএফসি তে দেখা করতে চেয়েছিল? তুমি তো জানো আমি এক কথার মানুষ। আমি কিছুক্ষণ আগে আপুর বাসায় এসেছি।
বিকালে তোমার সঙ্গে জমিরুদ্দিন মনে বিএফসিতে দেখা হবে। আফরিন তখন তার মোবাইলে এই কথা বলতে বলতে বাসায় প্রবেশ করে তখন সে সজলের নাম্বারে কথা বলেনি। যদিও আফরিনের মোবাইলে পাওয়া যায়নি, কিন্তু তার নাম্বারটা সকালে হাসান সাহেবের কাছে দিয়েছিল সাজু ভাই। ফয়সালের কাছ থেকে সজল সরকারের পার্সোনাল নাম্বার সাজু নিয়ে এসেছে। ভিডিও ফুটেজে সাজু আফরিনকে সেই সময় কথা বলতে দেখেছে। সেই সময় সজলের ওই পার্সোনাল নাম্বারে আফরিনের কথা বলেনি, নতুন একটা নাম্বারে সে কথাটা বলেছে, যেই নাম্বার লাস্ট 7 দিনে মাত্র 2বার কল করেছে আফরিন। আর সেই নাম্বার থেকে 7 দিনে কোনো কল আসেনি, শুধু 3 দিন আগে মাত্র একটা মেসেজ এসেছিল। প্রযুক্তি বদৌলতে সেই মেসেজ বের করে দিয়েছেন হাসান আলী। মেসেজটা হচ্ছে, ফ্রি হয়ে কল দিস, আমার মনে হয় ওদের সঙ্গে তোর সামনাসামনি কথা বলে ঝামেলাটা মিটিয়ে নেওয়া উচিত। তাজুলের সঙ্গে কিছু না বলে সাজু বাইরে আসে। যেই ওসি সাহেব আফরিনের হত্যার বিষয়ে তদন্ত করছে তিনি থানায় নেই। ঘন্টাখানেক আগে বের হয়ে কোথায় গিয়েছে কেউ জানে না। সাজু ভাই নতুন সেই নাম্বারে কল দিলেন, কেউ রিসিভ করলো না। সাজু বিড়বিড় করে ভাবতে লাগলো, কিসের ঝামেলা ছিল আফরিনের? সেই ঝামেলা শেষ করার জন্যই কি আফরিন বিএফসিতে দেখা করতে চেয়েছিল? কিন্তু কার সঙ্গে? কে হতে পারে সেই ব্যক্তি? নারী না পুরুষ? এসব নিয়ে তাজুলের জানার কথা নয়। নিশ্চয় সজল সরকার কিছু না কিছু জানে। হাজবেন্ড হিসেবে আফরিনের সঙ্গে নিশ্চয় বলেছেন, তাই সজলের সঙ্গে দেখা করাটা জরুরি। কিন্তু সজল তো কথা বলতে রাজি হচ্ছে না। নিজ থেকে যে মানুষ লুকায় মানে তাকে খুঁজে বের করা কষ্টকর। ওসি সাহেব থানায় এসেছেন, তার পিছনে পিছনে সিদ্দিক সরকার। সাজুকে দেখে সরকার যেন খানিকটা বিব্রত হয়ে গেল, তবু চেহারার রূপ বজায় রেখে দাঁড়িয়ে রইল। আরে সাজু সাহেব যে কখন এসেছেন? হাসি হাসি মুখে কথাটা জিজ্ঞাসা করেন ওসি সাহেব। আধা ঘন্টার মতো হবে, তাজুল সাহেবের সঙ্গে কথা বললাম, তা হঠাৎ সরকার সাহেব কে নিয়ে এলেন যে? তিনি তাজুল সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। ও আচ্ছা। খানিকটা চুপ থেকে সাজু বলল, তোকেও কি টাকার লোভ দেখাতে এসেছেন নাকি সরকার সাহেব? না মানে? থতমত খেয়ে উত্তর দিল সিদ্দিক সরকার। আপনার বাসার দারোয়ান রফিক আপনাকে তাজুলের ফ্ল্যাটের সামনে দেখলো, আপনি সে কথা গোপন করার জন্য তাকে নিষেধ করছেন? তাকে টাকার লোভ দিয়েছেন কেন? আপনি কিছু লুকাতে চেয়েছেন? ভালো মানুষ সেজে সবার গোচরে কঠিন কোনো খেলা শুরু করেছেন? আপনাকে এসব কে বলেছে? আমি থানা থেকে সরাসরি আপনার কাছে কথা বলতে যেতাম, কিন্তু ওসি সাহেবের সামনে যখন দেখা হয়ে গেল, সেহেতু এখানেই বলি সবকিছু। কি কথা সাজু সাহেব? চিন্তিত হয়ে ওছির প্রশ্ন। সাজু নিজের মোবাইল বের করে কিছুক্ষণ আগে রফিকের সঙ্গে বলা কথোপকথন রেকর্ড চালু করে দিলেন। রেকর্ড চলছিল আর সিদ্দিক সরকার দরদর করে ঘামছিল। সবটুকু শুনে ওসি সাহেব তাকিয়ে রইল সরকারের দিকে। সরকার সাহেব এতটা আশা করেননি, এমনটা হবে জানলে তিনি কখনো থানায় আসতেন না। রফিক এভাবে সবকিছু বলে দিবে তিনি বুঝতে পারেননি। সামান্য সন্দেহ থেকে বাঁচার জন্য শুধু নিষেধ করেছেন রফিককে। ওসি সাহেব বললেন, কাহিনী কি সিদ্দিক ভাই? কোনো কাহিনী নেই। আর রফিক মিথ্যে কথা বলছে, আমি তাকে এসব কিছু বলিনি, কোনো টাকার লোভ দেখায়নি। সাজু দেওয়ালের দিকে মুখ রেখে বলল, তাজুল সাহেবের কাছে শুনলাম আপনি নাকি গত বছর হজ করে এসেছেন, তাই এত সহজে গড়গড় করে মিথ্যে কথা বলতে বুক কাঁপে না? সিদ্দিক সরকার কিছু বলল না। সাজু প্রসঙ্গ পরিবর্তন করে বলল, আপনার ছেলে এখন কোথায়? আমি জানি না, সকাল থেকে তার সঙ্গে আমার আর দেখা হয়নি। দেখা হয়নি নাকি আপনি নিজেই তাকে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছেন? আমি কেন লুকিয়ে থাকার পরামর্শ দিব? আফরিনের পোস্টমর্টম রিপোর্ট বের হলেই আপনার ছেলে যে আফরিনের স্বামী সেটা বের হয়ে আসবে। কে বলেছে এসব? সম্পূর্ণ মিথ্যে কথা। আমি সজলের বন্ধু ফয়সাল সাহেবের কাছে সবকিছু শুনেছি। পরশু রাতে তাজুলকে ডেকে অপমান করেছেন, সেটাও তাজুল সাহেবের কাছে শুনলাম। মোটামুটি সবকিছুই জানি বলতে পারেন। আপনি বরাবর সবসময় ভালো সাজার চেষ্টা করেছিলেন। ভেবেছিলাম যদি বেশি আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনার উপর কোনো সন্দেহ আসবে না, কিন্তু ছোটবেলায় সেই কথাটা ভুলে গেছেন যে অতিভক্তি চোরের লক্ষণ, তাই না? ওসি সাহেব বললেন, ওনার প্রশ্নের উত্তর দেন সিদ্দিক ভাই। চুপ করে আছেন কেন? মাথা নিচু করে সিদ্দিক সরকার বলল, আমি জানি না আপনি কি কি জেনেছেন, তবে আমি ধরে নিচ্ছি আপনি যা যা জানতে পেরেছেন সবকিছু সঠিক। মেনে নিলাম আপনার কথা, কিন্তু বিশ্বাস করুন আমি ওই মেয়েকে খুন করিনি। তাহলে রফিককে কেন নিষেধ করছেন? ওই কথা জানালে তো যে কেউ সন্দেহ করবে। তাছাড়া আমার ছেলে এরকম একটা কাজ যেহেতু করেছে, তাই সব সন্দেহ আমার উপর আসবে। তাই ওকে শুধু ডেকে নিয়ে বলেছিলাম, তখনকার কথা কাউকে বলিস না, অন্তত একটা সন্দেহতে মুক্ত থাকতাম। কিন্তু আমার কি দুর্ভাগ্য, সেটাই বড় বিপদ হয়ে গেল।
আপনি আপনার ছেলের বউকে কেন মেনে নিলেন না? যখন জানতে পেরেছেন আপনি মা হতে চলেছে, তখনও তো আপনার সিদ্ধান্ত বদলে ফেলা দরকার ছিল। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, তাই বলে আমাকে খুনি বলবেন না। বিশ্বাস করেন, আমি সত্যি কিছু করিনি। সাজু বলল, বিশ্বাস অবিশ্বাসের এই দুনিয়ায় আমরা সবচেয়ে বিশ্বাসের কাছে হেরে যাই। এক ব্যক্তি বলেছিলেন পৃথিবীর মানুষ ধর্মগ্রন্থ আদালতে নাকি সবচেয়ে বেশি মিথ্যে কথা বলেন, আর আজকাল মানুষ সবচেয়ে বেশি মিথ্যে কথা বলেন অপ্রয়োজনে। ওসি সাহেব বললেন, আপনি ওই বাসায় গিয়ে মেয়েটাকে খুন করেছেন, তাই না? না, বললাম তো আমি জানি না। গতকাল ওই মেয়ে যে গতকাল সকালে আমার বাড়িতে এসেছে সেটাও জানতাম না। আমি তো আগের দিনের রাতে তাজুলকে বলেছিলাম ওই মেয়ে যেন এই বাড়িতে আর না আসে। সাজু ভাই বললেন, ওসি সাহেব, আপনি কি একটা বিষয় লক্ষ্য করছেন? আফরিন খুন করা খুনির হাতে বেশি সময় ছিল না। এটা কেন বলেছেন? যদি সময় থাকতো তাহলে আফরিনের লাশটা সিলিং ফ্যানের সাথে ঝুলাতে চাইতো, তাহলে মামলা পুরোপুরি উল্টে যেত। আপনার যুক্তি ঠিকই আছে। তখন আমরা এটা আত্মহত্যা ভাবতাম। সাজু ভাই সিদ্দিক সরকারের দিকে তাকিয়ে বললেন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলতে চাই। তাকে কল দিয়ে আমার সামনে বসে কথা বলতে বলেন। জিজ্ঞাসা করেন যে কোথায়। সিদ্দিক সরকার সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ছেলের কাছে কল দিল। সাজু মোবাইল হাতে নিয়ে লাউড স্পিকার অন করে দিল। তারপর ইশারা করে কথা বলার নির্দেশ দিল। সজল বলল, হ্যাঁ বাবা বলো। বাবা, কোথায় তুই? মানিকগঞ্জ আছি। কেন, কি হয়েছে? সাজু সাহেব তোর সাথে দেখা করতে চায়। তোর সঙ্গে নাকি জরুরি কথা আছে। তার সঙ্গে আমার কোনো কথা নেই। আর তুমি তাদের কাছে আফরিন আর আমার বিষয়ে কিছু বলতে যেও না। পোস্টমর্টম পাবার আগ পর্যন্ত তারা যেন কিছু জানতে না পারে। তিনি সবকিছু জেনে গেছেন। কিভাবে সম্ভব? ফয়সাল সবকিছু বলে গেছে। তুই নিজেকে বাঁচাতে হলে তার সঙ্গে দেখা করে যা 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 জিজ্ঞাসা করে তার ঠিক ঠিক উত্তর দে। তাহলে তারা বৌমার আসল খুনিকে খুঁজে বের করবে। তোকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না। এখন বৌমা হয়ে গেল? এতদিন কত অনুরোধ করলাম, তখন তো মানলে না। আর যখন মেয়েটা মারা গেছে তখন বৌমা হয়ে গেল। আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। সাজু পাশ থেকে বলল, আপনার সঙ্গে দেখা করা জরুরি মিস্টার সজল। আপনি বেশ কিছুদিন ধরে একটা ঝামেলার মধ্যে ছিল, সেই বিষয়ে কিছু জানেন নাকি? সজল খানিকটা থতমত খেয়ে গেল। তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, তোমার পাশে সাজু বসে আছে বাবা? হ্যাঁ, আমি থানায়। তাকে বলে দাও যে আমি কোনো ঝামেলার কথা জানি না। আফরিন কখনো সেরকম কিছু আমার কাছে কখনো বলেনি। সাজু বলল, আপনি কি আমার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী নয়? কোনো কারণে ধরা পড়ার ভয় লাগে, তাই না সজল? আপাতত আপনার সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করছি না। যেহেতু আপনি সবটাই ফয়সাল ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছেন, সেহেতু নতুন করে বলার মতো কিছুই নেই আমার। যেটা বলার আছে সেটা হচ্ছে আফরিনের হত্যার কথা আমি কিছু জানি না। আপনার বাবা কিন্তু এখন থানায়। আপনি যদি আমাদের সাহায্য না করেন আমরা তাকে থানায় রাখতে বাধ্য হব সজল। যা ইচ্ছে করেন। আমার বাবার জন্য আজকে এরকম হয়েছে। তিনি যদি মেনে নিতেন তাহলে ঘটনা ভিন্ন হতে পারে। সিদ্দিক চেঁচিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের বাবার সম্পর্কে এসব কি কথা বলছিস? আমি রাখলাম। সাজু বলল, আমি যদি বলি আপনার জন্য সব কিছু হয়েছে সজল সাহেব। আপনার স্ত্রীকে আপনিই হত্যা করেছেন, কিন্তু লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার সুযোগ পাননি, কারণ আফরিনের দুলাভাই তাজুল তখন কল দিচ্ছিল বারবার। আর আপনি আফরিনের মোবাইল কল রিসিভ না করে একটা মেসেজ দেন। সেই মেসেজে তাজুলকে বাসায় আসতে বলেন। আপনার ধারণা ছিল তাজুল বাসায় এসে দেখবে লাশ, তারপর সব দোষ তার উপর পড়বে। ঠিক যেমনটা এখন সব দোষ তার উপর পড়েছে। আপনি রাস্তার পাগলের মতো কথা বলছেন মিস্টার সাজু। আপনি যদি আমাকে পাগল মনে করেন তাহলে তো ভুল করবেন। সম্ভবত সেটা মনে করছেন, না হলে এভাবে কথা বলতে পারতেন না। কল কেটে গেল সিদ্দিক সরকারের। অসহায় হয়ে তাকিয়ে রইল। সাজু ওসি সাহেবকে বললেন, আফরিনের লাশের খবর কি? ওসি সাহেব বলল, দুপুরের পরে আফরিনের মামা হাসপাতাল থেকে লাশ নিয়ে এসেছে। মৃত্যু ও তার বাবা মা এখান থেকে সরাসরি গ্রামের বাড়িতে গেছে লাশ গ্রামের বাড়িতে দাফন করা। তাদের গ্রামের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। কোথায় মানিকগঞ্জ? বললেন মানিকগঞ্জ। হ্যাঁ, এইমাত্র সজল বলল সে মানিকগঞ্জে আছে। তার মানে সজল আফরিনের লাশ দাফন করতে মানিকগঞ্জে গেছে, তাই তো? ওসি সাহেব সজলের বাবার দিকে তাকিয়ে বললেন, আফরিনের লাশটা ঝুলানো হলে মনে হয় খুনির জন্য ভালো হতো। আত্মহত্যা ভাবে পোস্টমর্টম করে প্রেগনেন্সি ধরা পড়তো। সবাই ভাবতো অপবাদ থেকে বাঁচার জন্য আত্মহত্যা করেছে, কিন্তু এখন দেখুন কত ফেসে গেছে। এই জন্য বলে সত্য কখনো চাপা থাকে না। মাত্র 15 মিনিট আগে মাগরিবের আজান দেওয়া হয়েছে। সরকার বাড়ির ভেতর গেটে কাছে বসে বসে গল্প করছেন রফিক। সিদ্দিক সরকারের ড্রাইভার। সিদ্দিক সরকার একটা গাড়ি আছে,
সেই গাড়ির ড্রাইভার। দুজনে কেউ নামাজ পড়তে যায়নি। আফরিনের হত্যার ঘটনা নিয়ে দুজনে সলা পরামর্শ চলছে। সরকার বাড়ির সামান্য দূরে মাস্ক পরা, মাথায় হেলমেট দিয়ে দুটো লোক দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে একটা 4 থেকে 5 ফিট লম্বা চিকন 10 mm রড। রডের এক প্রান্ত ওয়ার্কশপ থেকে মেশিনের সাহায্যে সুচালো করে নিয়ে আসা হয়েছে। যে দুজন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন বেশ মোটা আর দ্বিতীয়জন সুস্বাস্থ্যের অধিকারী। তাদের সঙ্গে একটা বাইক আছে। একজন বলল, আমি ডাক দিয়ে গেটের কাছে নিয়ে আসব। কথা বলার মধ্যে তুই কাজটা শেষ করবি। খবরদার মিস যেন হয় না। ঠিক আছে, মিস হবে না। শালা নয়তো গেট খুলতে চাইবে না। তুই রড পুড়ে গরম করে নিয়ে এসেছিস। 2 সেকেন্ডের মধ্যে এটা শরীরে এপাশ ওপাশ বের করে যাবে। দুজনে এগিয়ে গেল সরকার বাড়ির সামনে। দ্বিতীয় লোকটা বাইক থেকে নেমে গেল। তার হাত থেকে সেই সূচের রডের প্রান্ত খুব গরম। সেই প্রান্ত হাত দিয়ে ধরেছে। সেখানে মোটা কাপড় পেঁচিয়ে নিতে হয়েছে। অস্ত্র বা ছোট কিছু হলে কাজটা করা যেত না, কিন্তু রড দেখে রফিকের সন্দেহ হবে না এটাই স্বাভাবিক। মোটা লোকটা বাইকে বসে রফিককে ডাকবে বলল, রফিক ভাই এদিকে আসেন তো। রফিক গেট না খুলে গেটের একদম কাছে দাঁড়িয়ে বললেন, আপনারা কারা? রড হাতে দ্বিতীয় লোকটা বললেন, তোর জম, আমরা নেমো খারাম মেয়ের বাচ্চা। তুই যার নুন খাইলি আজ তারই বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষ্য দিলি। রফিক কিছু বলার আগে দ্বিতীয় লোকটা তার হাতের রডটা গেটের গ্রিলে ফাঁক দিয়ে রফিকের পেটের খানিকটা উপরে ঢুকিয়ে দিল। গরম ওয়ার্কশপ থেকে এক প্রান্ত ছুঁচলো আনার কারণে সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেল। শালা এবার কবরে গিয়ে সাক্ষী দিস। ভাগ্যিস ভালো যে যা যা দেখছে সব কিছু বলেনি। যদি বাসার ভিতরে যা দেখেছে তাও বলে দিত, তাহলে তো সব শেষ করে যেত। রফিকের মর্মান্তিক চিৎকারে আশেপাশে মানুষের কানে পৌঁছে গেল। 2 অজ্ঞাত হামলাকারী বাইক নিয়ে মুহূর্তের মধ্যে উধাও। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে আফরিনের লাশ নিয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় মাগরিবের খানিকটা আগে তার জানাজা অনুষ্ঠিত হয়। আফরিনের মেজ মামা নিজেই এক মসজিদের ইমাম, জানাজা তিনি পড়াবেন। শেষ মুহূর্তে লাশের সামনে রেখে যখন আফরিনের মামা বললেন, তোমার বোনের মেয়ের প্রতি কারো কোনো দাবি থাকলে সেগুলো মাফ করে দিবেন। যদি কোনো দেনাপাওনা থাকে তাহলে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করবেন। সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন। সেই মুহূর্তে 12-13 বছরের একটা ছেলে মামার কাছে এসে ছোট্ট একটা কাগজ দিলেন। আফরিনী মামার সেই কাগজ খুলে দেখেন সেখানে লেখা আছে, এই মেয়েটা একটা বিশ্বাসঘাতক। আল্লাহ যেন ওকে কোনোদিন ক্ষমা না করে। তার মৃত্যুর কারণ ছিল বিশ্বাসঘাতকতা করা। আফরিনের লাশ দাফন হয়ে গেলে সেই ছোট্ট ছেলেটা দেওয়া কাগজটার কথা পরিবারের কিছু ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। রাত 10টার দিকে মিতু সাজুর কাছে কল দিয়ে কাগজের কথা বলে। আফরিনের উপর প্রতিশোধ নিতে গিয়ে কেউ হয়তো তাকে খুন করছে। সিদ্দিক সরকার থানা থেকে বের হতে দেননি। উপর মহল থেকে আদেশ দেওয়ার জন্য তাকে থানাতেই আটকে রাখা হয়েছিল। সাজু যখন রফিকের কথাগুলো সিদ্দিকের কাছে বললেন, তারপর থেকে সিদ্দিক সরকার সাজু ও ওসির সামনে ছিল। এর মধ্যে যে শুধু তার ছেলে সজলের সঙ্গে কথা বলেছে, তাও যতটুকু কথা হয়েছে ততটুকুর মধ্যে রফিকের বিষয়ে কোনো কথা হয়নি। মাগরিবের কিছু আগে সাজু যখন থানা থেকে বের হয়ে এসে তখন সিদ্দিক সরকার হাজতে। তার মোবাইল, মানিব্যাগ, যাবতীয় সবকিছু পুলিশের নিয়ে রেখেছে। সুতরাং বাইরের কেউ রফিক যে সাজুর কাছে সরকার সাহেব কথা বলেছে সেটা জানলে কি খবরে? রফিক এখনো বেঁচে আছে, তবে ডাক্তার বলেছেন অবস্থা খুবই খারাপ। সচরাচর এরকম আহত হলে বেঁচে থাকার কোনো সম্ভাবনা আর থাকে না। রড পুরো গরম করা ছিল, তাই মারাত্মক আঘাতে এরূপ ধারণা করেছে। ডিবি অফিসার হাসান আলী নিজেও এসেছেন হাসপাতাল থেকে। সে এসেছেন সাজুর রাগারাগির জন্য। সাজু তাকে বলল, ভাই রফিকের কাছ থেকে অনেক কিছু জানতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে। ডাক্তারকে একটু বলেন না যদি কথা বলার ব্যবস্থা করতে পারেন। সেটা তো সম্ভব না সাজু, রফিকের অবস্থা খুবই খারাপ। এমন তো অবস্থায় সে কিভাবে কথার জবাব দিবে বলো তো? ভাই ড্রাইভারের কথা অনুযায়ী আক্রমণকারী দুজনে যাবার সময় বারবার নেমক হারাম বলে গালি দিয়েছেন, কিন্তু আমার মনে হচ্ছে এটা ওদের একটা পরিকল্পনা। কিরকম? দেখুন, প্রথমত আমরা সিদ্দিক সরকারের বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেইনি। দ্বিতীয়ত সিদ্দিক সরকারের লোক যদি আক্রমণ করে তাহলে কোনোদিন তার নাম বলে যাবে না। হ্যাঁ সেটা ঠিক, কেউ নিজের পরিচয় এভাবে দিতে বলবে না। এটা পরিকল্পনা ছিল, তাই হামলাকারীরা ইচ্ছে করে ওসব বলে গেছে। আমরা যেন পুরোপুরি বাড়িওয়ালাকে সন্দেহ করি। মূলত এখানে কেউ রফিককে মারার চেষ্টা করেছে, যারা সিদ্দিক সরকারকে ফাঁসাতে চায়।
তুমি কি রফিককে সন্দেহ করছো? হ্যাঁ ভাই, তাকে দিয়ে কাজটা করানো হয়েছে বলে আমার ধারণা। এখন রফিককে সরিয়ে দিয়ে তারা এক ঢিলে দুই পাখি শিকার করবে। প্রথমত রফিককে সাক্ষী থাকবে না, দ্বিতীয়ত সিদ্দিক সরকারকে ফাঁসানো যাবে। কিন্তু রফিক, আমি তখন আপনাকে বারবার বলেছিলাম যে সরকারের কাছে সিদ্দিক সরকারের বিরুদ্ধে রফিকের কথাগুলো বলতে হবে না। আপনার জন্য স্যারকে বলে সবকিছু এলোমেলো হয়ে গেল। তোমার কি ধারণা যে ওগুলো স্যারের কাছ থেকে বলার কারণে রফিকে আক্রমণ করা হচ্ছে? কিছুটা তাই। এজন্য আমি চাকরি করতে চাই না। কিছু হলেই উপর থেকে হুকুম আসে, তাদের হুকুম মানতে গিয়ে কাজের 12টা বেজে যায়। এই মামলা শেষ হলে আমি চাকরি ছেড়ে দেবো। নিজের মতো করে পারলে করবো, না হলে নাই। মাথা গরম না করে আগে হামলাকারীদের খুঁজে বের করতে হবে। তাদের ধরতে পারলে আমরা আসল অপরাধীর কাছে পৌঁছে যাব। সাজু হাসপাতালে অপেক্ষা করতে লাগলো। হাসান আলী তাকে বাসায় নিয়ে যেতে চাইলো, কিন্তু সাজু রাজি হলো না। বাধ্য হয়ে হাসান নিজেই থেকে চলে গেল। সাজুর একটাই কথা, সে রফিকের সঙ্গে কথা বলতে চায়। রাত 12টার দিকে রফিক আবোল তাবোল বলা শুরু করলো। মনে হচ্ছিল দুনিয়ার কোনো খেয়াল তার মগজে নেই। তবে মাঝে মাঝে ডাক্তারের কিছু কথার জবাব সুন্দর করে দিচ্ছেন। হঠাৎ করে সে সাজুর কথা জিজ্ঞাসা করলো। সাজুর সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে গেল, কিন্তু ডাক্তার রাজি হচ্ছিল না। রফিকের কথা বাইরে জানানো ডাক্তার নিষেধ অমান্য করে সাজু জোর করে রফিকের কাছে গেল। দিবি হাসান আলী ভাই পাশেই দাঁড়িয়েছিল। সাজু বলল, রফিক ভাই, আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে, একটু মনোযোগ দেন। রফিক 2 মিনিটের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর কণ্ঠে পরিবর্তন এনে বলল, স্যার, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। বেশি লাভ করতে গিয়ে আজ মরণের দরজার কাছে চলে এসেছি। আমাকে মাফ করে দেবেন। রফিক ভাই, বিকেলে আপনি সিদ্দিক সরকারের কথা বলার আগে বা পরে অন্য কেউ হয়তো বলেছেন আপনার কথা। আর সিদ্দিক সাহেবের সেই কথা আপনি আমি ছাড়া আর কেউ জানে? ইনি কে? স্যার, আমি চিনি না তাকে। তার কাছে থেকে শুধু টাকা নিতাম, তার কথা শুনতাম। তার সঙ্গে আপনার যোগাযোগ হতো কিভাবে? সবসময় মোবাইলে কথা। দুবার শুধু দেখা হয়েছে আমাদের। আপনি আপনি হত্যা করেছেন, তাই না? হ্যাঁ স্যার, টাকার লোভে করেছি। ছোটবেলা থেকে কষ্ট করতে করতে বড় হয়েছি। একটা মেয়ে খুন করতে পারলে ওরা বলেছিল আমাকে বিদেশে পাঠিয়ে দিবে, টাকার কষ্ট চলে যাবে, আবার পুলিশ খুঁজে পাবে না। কিন্তু আমার কারণে জীবন শেষ করে দিল স্যার। কতদিন আগে থেকে তাদের সঙ্গে যোগাযোগ হতো বলেন তো? 2 মাস আগের থেকে। ওদের সঙ্গে কথা বলতে কার মোবাইল দিয়ে? আপনার মোবাইল দিয়ে, নাকি আলাদা কোনো মোবাইল দিয়েছিল তারা? আমি যে ঘরে থাকি সেই ঘরে আমার খাটের নিচে একটা বাক্সের মধ্যে মোবাইল আছে। সেই মোবাইল দিয়ে তাদের সঙ্গে কথা হয়। সেদিন কি হয়েছিল বলেন তো? আফরিন আপা আমাদের বাসায় আসার সময় আমি তাদের কল দিয়ে জানিয়ে দিলাম। তারা আমাকে বললেন সুযোগ পেলে যেন আপাকে মেরে ফেলি। আমি সারাক্ষণ সুযোগ খুঁজতে থাকি। এক ফাঁকে সুযোগ করে বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতে আপা দরজা খুলে। অজ্ঞান করে স্প্রে ছিল আমার কাছে। আমি তাকে বললাম যে দক্ষিণ পাশের রুমের জানালার কাছে একটা পাইপ আছে, সেটা চেক করব। আপা আমাকে সেই রুমে নিয়ে গেল। আমি রুমের মধ্যে গিয়ে আফার মুখে স্প্রে করে দিলাম। যখন তিনি অজ্ঞান হয়ে গেল, তখন তার ওড়না দিয়ে তাকে বিছানায় ফেলে ফাঁস দিলাম। রফিক হাঁপাচ্ছে, তার প্রচুর কষ্ট হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এখনো আসল অপরাধী পরিচয় নিশ্চিত হয়নি। একটু সামনে নিয়ে রফিক বলল, আমার পাপার শাস্তি দুনিয়া হাতে হাতে নিয়ে যাচ্ছি স্যার। তবে বিশ্বাস করেন, আমি ওই লোকটাকে চিনি না। টাকার জন্য কাজ করেছি, আমাকে মাফ করবেন। সাজু কিছু না বলে চুপচাপ বসে রইল, কারণ রফিকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিনিট খানেক পরে নিজের সামনে রফিক বলল, বিকেলে আমাদের বাড়ির মালিক যখন আমায় ডেকে নিয়ে তার কথা বলতে নিষেধ করছেন, তখন আমার মাথায় বুদ্ধি আসে। এমনিতে তো আপনারা তাকে সন্দেহ করছেন, তাই তার বিরুদ্ধে ওই কথাগুলো বলে আরো শক্ত সন্দেহ সৃষ্টি করি। তারপর আমি ওই লোককে কল দিয়ে বলি যে আপনার কাছে এসব বলেছি। হাসান আলী পাশ থেকে বলল, তারপর তারাই তোমাকে খুন করতে লোক পাঠিয়েছে, আর যাদের পাঠিয়েছে তাদের শিখিয়ে দিয়েছে যেন বাড়িওয়ালার কথা বলা হয়। রফিক বলল, আমি জানতাম তারা আসবে। সাজু অবাক হয়ে বলল, মানে? আমাকে বলা হয়েছিল আমার উপর থেকে পুরোপুরি সন্দেহ দূর করতে হবে, আর সেজন্য দুজন লোক এসে আমাকে ছুরি দিয়ে আঘাত করবে। আমি সামান্য আহত হয়ে গেলে সম্পূর্ণ দোষ বাড়িওয়ালার উপর পড়বে। আপনি কি ইচ্ছে করে ড্রাইভারকে নিয়ে অপেক্ষা করেছিলেন যেন তাদের বলা কথা শুনে ড্রাইভার সাক্ষী দিতে পারে? হা হা। কিন্তু ওরা আমাকে জানে মেরে ফেলবে আমি ভাবি নাই। রফিক আরো অস্থির হয়ে গেল। ডাক্তার এসে তাকে নিয়ে গেল। সাজু ও হাসান আলী বারান্দায় এসে দাঁড়িয়ে রইল, দুজনে চিন্তিত। কে হতে পারে সেই ব্যক্তি?
হাসান বললেন, তাহলে আফরিনের লাশ দাফনের সময় অজ্ঞাত ব্যক্তি বিশ্বাসঘাতক করার কাগজটা লিখে পাঠিয়েছেন। হ্যাঁ ভাই, এখন আমাদের খুঁজে বের করতে হবে আফরিন কার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করছে। ওই নাম্বারটা আরেকবার কল দাও, যে নাম্বারে আফরিনের কথা বলে বিকেলে বিএফসিতে দেখা করতে চেয়েছিল, যে মেসেজ দিয়ে সবকিছু ঠিকঠাক করতে বললো। আমার মনে হয় সেই মেয়েই সবকিছু জানে, অন্তত ঝামেলার কথা জানবে নিশ্চয়, কারণ সে যে মেসেজ দিয়েছে সেখানে এরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে। একটা অনুমান করি হাসান ভাই। হ্যাঁ করো। এসব কথা স্যারকে আপাতত বলবেন না, স্যার তখন দেখবেন আরো হুমকি জারি করবে। রফিক যে খুনের কথা স্বীকার করেছে আর আমরা যে অজ্ঞাত তাদের অনুসন্ধান শুরু করব, সে কথা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। কিন্তু স্যার তো বারবার কল দিচ্ছেন। আপনাকে অনুরোধ করছি প্লিজ ভাই, নাহলে আমি এখান থেকে বাসায় চলে যাব। ঠিক আছে, বলবো না। মেলা মেলা ধন্যবাদ। রফি মারা গেল ভোরবেলা ফজরের আজানে একটু পরে। সাজু হাসপাতালে ছিল। ডাক্তার এসে রফিকে মৃত্যুর কথা নিশ্চিত করেন। লাশ পোস্টমর্টম করতে হবে। রাতে অনেকবার সেই নাম্বারে কল দিয়ে কোনো লাভ হলো না, নাম্বার বন্ধ ছিল। সকালবেলা হাসপাতাল থেকে বের হয়ে সাজু আবার সেই নাম্বারে কল দিল। দুবার রিং বাজতেই কল রিসিভ করলো একটা মেয়ে। সাজু নিজের পরিচয় দিয়ে বলল, গতকাল থেকে কল দিচ্ছি আপনাকে। আমি পরশু রাত থেকে অসুস্থ, তাই মোবাইল থেকে দূরে ছিলাম। বারবার অনেক কল দিচ্ছেন, তাই মা মোবাইল বন্ধ করে রেখেছিল। আপনার নাম কি? শারমিন চৌধুরী। আরফিন নামে কাউকে চেনেন আপনি? হ্যাঁ, আমার বান্ধবী। সে খুন হয়েছে সেটা তো নিশ্চয় জানেন। হ্যাঁ জানি, আর এরকম কিছু হতে পারে সেটাও আমি জানতাম। এমনকি আফরিন নিজেও কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু পাত্তা দিত না। সেদিন আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু আমার হঠাৎ করে হার্টের ব্যথাটা বাড়তে থাকে। এরপর আবার জ্বর এসেছে, তাই পুলিশের কাছে গিয়ে যোগাযোগ করতে পারিনি। আমরা কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? যদি আপনার ঠিকানাটা বলতেন। 3 নম্বর সেক্টর 6 নম্বর রোডে চলে আসুন। আদনান রাতে বাসায় পাঠিয়ে দিয়েছে সাজু। হাসপাতালের সামনে থেকে নাস্তা করে বাইক নিয়ে তারা শারমিনের বাসায় রওনা দিল। সাজু ভাই ও হাসান আলী দুজনে শারমিনের সামনে মুখোমুখি বসে আছে। শারমিন যে সত্যি সত্যি অসুস্থ সেটা তার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে। সাজু বলল, বলেন তো আরফিন এর সঙ্গে কার সমস্যা ছিল? সাথীও সঙ্গে ওর একটা অপরাধ করছিল। সাথীকে? আমাদের একটা বান্ধবী ছিল, এখন নেই। না নেই মানে? 2 বছর আগে সে আত্মহত্যা করে মারা গেছে। সাথী কি তাহলে আফরিনের কারণে আত্মহত্যা করেছে? মানে এরকম কিছু? সাথী যথেষ্ট সুন্দরী ছিল, তবে খুব লাজুক ও ভীতু টাইপের। পড়াশোনা অনেক মেধাবী। আচ্ছা তারপর? আমাদের একটা বন্ধু শাকিল সাথীকে অনেক পছন্দ করত। শাকিল ছিল বড়লোকের সন্তান, কিন্তু সাথী তাকে অবহেলা করত। কিন্তু শাকিল তবুও তার পিছনে ঘুরত। তখন কি আপনারা একসঙ্গে পড়াশোনা করে সবাই? হ্যাঁ। ঠিক আছে, তারপর বলেন। একদিন পরে সাথীর জন্মদিন ছিল। শাকিল তখন আফরিনকে বলে যে সাথীর জন্মদিনে যে স্পেশাল একটা সারপ্রাইজ দিবে, সেজন্য আফরিনের সাহায্য চায় শাকিল। সেটা কেমন সারপ্রাইজ? মিরপুরে শাকিলদের একটা বাসা আছে, সেখানে যে জন্মদিনের আয়োজন করবে, আফরিন যেন সাথীকে নিয়ে যায় সেখানে। শাকিল বলেছিল সাথীর জন্মদিনে যদি ভালো কিছু করতে পারে তাহলে হয়তো রাজি হতে পারে। তাই আফরিন রাজি হয়ে গেল। পরদিন সাথীকে নিয়ে মিরপুরে চলে যায় আফরিন। আফরিনকে সাথী অনেক বিশ্বাস করত, তাই যেতে রাজি হয়ে যায়। আপনি জাননি? না, আমাকে বলে নাই কিছু। আর আমি তখন বাবা মার সঙ্গে কক্সবাজারে ছিলাম। তারপর কি? শাকিল মনে মনে এতটা খারাপ পরিকল্পনা করে রেখেছে, আফরিন যদি জানতো তাহলে আফরিন কোনোদিন সেখানে যেত না। আফরিনের সাথী ওই বাসায় যাবার পরে শাকিল যখন সামনে আসে তখন সাথী অবাক হয়ে যায়। আফরিন তাকে অভয় দিয়ে শান্ত থাকতে বলে। এরপর নাস্তার ব্যবস্থা করে শাকিল। শুরুতে যে এতটা ভালো ব্যবহার করে যা দেখে আফরিন ভেবেছিল সত্যি সত্যি শাকিল সবকিছু সাথীকে খুশি করার জন্য করেছে। জন্মদিনে সকল আয়োজন ছিল বেশ চমৎকার, কিন্তু কোনো খাবারের মধ্যে যেন অচেতন করা ওষুধ ছিল, দুজনে কেউ জানে না। আফরিন বলেছিল সে যখন চোখ মেলে তাকায় তখন সে সোফায় শুয়েছে। এরপর পাশের রুমে গিয়ে সাথীকে বিছানায় বিবস্ত্র অবস্থায় চাদর দিয়ে জড়ানো দেখতে পায়। আফরিন চাদর সরিয়ে সাথীর সঙ্গে কি কি হতে পারে সব বুঝে যায়। সে মোবাইল বের করে শাকিলের কাছে কল করে। শাকিল বলে যে সে নাকি ফ্ল্যাটে নেই। আফরিন যেন সাথীকে নিয়ে বাসায় চলে যায়, আর এসব কথা কাউকে জানালে সাথীর অবচেতন অবস্থায় উলঙ্গ ছবি অনলাইনে ছড়িয়ে দেবে। ঘটনার পরে সাথী মাত্র একদিন ঢাকায় ছিল, তারপর সে চলে যায় গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যাবার 4 দিন পরে আমরা জানতে পারি সাথী আত্মহত্যা করেছে। সাথীর এক কাজিন সে ঢাকায় ওর যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে যায়।
আফরিন মানসিকভাবে ভেঙে পড়ে খুব। সাথীর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে সবসময়, কিন্তু আফসোস করে তো লাভ হয় নেই। পৃথিবীতে থেকে একবার যে চলে যায় সে তো আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসে না। সেজন্য মানুষের সঙ্গে মান অভিমান হলে বিদায় নেবার আগে সবকিছু ঠিকঠাক করা উচিত। কে পৃথিবী থেকে বিদায় নেবে বলে সবকিছু স্মৃতি করে চলে যাবে কে জানে। সাজু বলল, 2 বছর আগের ঘটনা নিয়ে নতুন কোনো কবে থেকে ঝামেলা হয়েছে? আর আপনার বন্ধু সেই শাকিল কোথায়? শাকিল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 3 মাস আগে। তবে আমার আর আফরিনের ধারণা শাকিলকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। শুধু নাম দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট। সাথীর গ্রামের বাড়ি কোথায়? কুষ্টিয়া মিরপুর। ওর পরিবারে কে কে আছে? আমি জানি না। মাস 3 আগে আফরিনের কাছে একটা কল আসে। কলকারে জানান যে সাথী নাকি তার বাড়ির একটা ডায়েরিতে সেদিনের সেই ঘটনা লিখে গেছে, আর সেখানে বিশ্বাসঘাতক হিসেবে আফরিনের নাম লিখে গেছে সাথী। আফরিন বারবার বোঝাতে চেষ্টা করেছিল যে সে ইচ্ছে করে কিছু করেনি, কারণ সে জানতো না এরকম কিছু ঘটবে। কিন্তু সে অজ্ঞাত ব্যক্তি সেসব বিশ্বাস করে না। সপ্তাহে 2-3 বার কল দিয়ে দিত, মৃত্যুর কথা স্মরণ করে দিত। আফরিন বিরক্ত হতো। তারপর পুরাতন নাম্বার পরিবর্তন করে নতুন সিমে আবার কল আসে। সাথে ফেসবুক আইডি ছিল। আর সেটা কি এখনো আছে? হ্যাঁ আছে। একটু মোবাইল বের করে ফেসবুক লগ ইন করুন তো। আর সাথে কি তার নিজের ছবি ফেসবুকে পোস্ট করতো? হ্যাঁ পোস্ট করতো। ঠিক আছে, বের করুন। ওসি সাহেবের সঙ্গে নিয়ে সাজু ও দিবি হাসান আলী সরকার বাড়িতে প্রবেশ করলো। তাজুল সাহেবের ফ্ল্যাটে, পাশের ফ্ল্যাটে শাহানা আক্তার গতকাল রাতে সিলেট থেকে এসেছে। আজকে তার অফিসে যেতে হবে না, কারণ যে কয়দিন ধরে সিলেটে অফিসিয়াল কাজ করেছিল, যে কয়জন সিলেট থেকে এসেছে তাদের আজকে সবার ছুটি। দারোয়ানের রুম থেকে তার সেই লুকিয়ে রাখা মোবাইল হাতে নিয়ে সাজু বসে আছে। ওসি সাহেব বসে আছে তাদের পাশে। তাদের সামনে অস্বস্তি নিয়ে বসে এসে শাহানা আক্তার। শারমিন হত্যাকাণ্ডের সময় সে ঢাকায় ছিল না, তবুও কেন পুলিশের সঙ্গে কথা বলতে এসেছে। ওসি বললেন, কেমন আছেন? জি ভালো। শাহানা আক্তারের শুকনো উত্তর। আর 2 দিন পরে তো আপনার ছোট বোন সাথীর জন্মদিন। তা মৃত বোনের জন্মদিন কোনো আয়োজন করবেন না? আমার বোনের কথা আপনি জানেন কিভাবে? আমরা আরো অনেক কিছু জানি। আপনার বোনের মৃত্যুর জন্য দায়ী দুজনকে তো পৃথিবী থেকে সরিয়ে দিলেন। এবার নিশ্চয় মনে তৃপ্তি পেয়েছেন। শাহানা বিব্রত হয়ে গেল। কি জবাব দেবে সেগুলোর খুঁজে পাচ্ছে না। ওসি সাহেবের মুখে গম্ভীরতা বজায় রেখে বললেন, অনেক প্ল্যান করেছিলেন, কিন্তু চমৎকার। কিসের প্ল্যান? সাজু বলল, বোনের মৃত্যুর 2 বছর পরে লেখা ডায়েরি পড়ে বোনের মৃত্যুর জন্য দায়ী মানুষকে খুন করার পরিকল্পনা। আশ্চর্য, আমি কেন খুন করব? আপনি তো করেননি, করিয়েছেন। আপনার সে বান্ধবীর সাথে সাথীর ফেসবুক আইডি, সাথী ও তার বোনের শাহানার কিছু ছবি পাওয়া যায়। যেহেতু সাজু শাহানাকে আগে দেখে নেই, তাই নিশ্চিত হতে পারেনি, কিন্তু প্রতিটি ছবিতে শাহানা আক্তার নামে ট্যাগের আইডি করা হয়েছে। তামান্না ও দারোয়ান বলেছিল সিলেটে যিনি গিয়েছেন তার নাম শাহানা। আরও নিশ্চিত হবার জন্য মৃত্যুর কাছে কল দিয়ে শাহানার একটা ছবি পাঠানো হয়। মৃত্যু তখন নিশ্চিত করে এটাই তাদের পাশের ফ্ল্যাটে থাকা শাহানা আক্তার। তারপর সবাই মিলে চলে এসেছে সরকার বাড়িতে। বুদ্ধিমতী শাহানা ভেবেছিল রফিক মারা গেছে, সুতরাং সে বিপদমুক্ত। পুলিশের আগমন দেখে অবাক হলেও সে বুঝতে পারেনি এসব কিছু জেনে যাবে। সাজু বলল, রফিক গতকাল রাতে সবকিছু বলে গেছে আমাকে। আপনি যতবার না না বলবেন তাতে কিছু পরিবর্তন হবে না, শুধু সময় পরিবর্তন হয়ে যাবে, কারণ সময় বসে থাকে না। ওসি সাহেব বললেন, আমি জানি আপনার বোন এভাবে মারা গেছে বলে আপনার মনের অবস্থা ভালো ছিল না, কিন্তু তাই বলে এভাবে নিজের হাতে প্রতিশোধ কেন নিতে হবে? আপনার বোনের সে ডায়েরি পুলিশের কাছে দিতেন, তারা না হয় সেগুলো দেখে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতো। শাহানা রেগে যায়, কিসের পুলিশ? আমার ভালো করে জানা আছে এদেশে কিভাবে বিচার সম্পন্ন হয়। আইনের আশ্রয় নিতে গিয়ে নিজেকে হাসির পাত্র বানাতে চায়নি। ওসি সাহেব বললেন, আপনার বাকি সহযোগীরা সবাই কোথায়? তাদের ঠিকানা দিন, অথবা তাদেরকে আত্মসমর্পণ করতে বলেন। আমি তাদেরকে চিনি না। কেন? তাদের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা কে করতো? আছে একজন, তিনি আমার কাজ ভালোভাবে করে দিয়েছেন, তাই আমি তার নাম বলতে পারবো না। ওসি সাহেব বললেন, আদালত থেকে রিমাইন্ড মঞ্জুর করলে তখন ঠিকই বলবেন। শাহানা চুপ করে রইল। নিজের জীবনটা শেষ হয়ে গেল এখানেই, ভবিষ্যৎ কি হবে তার কোনো নিশ্চয়তা নেই। সাজু বলল, আফরিনকে মারার জন্য আপনি এই বাসায় 3 মাস আগে ভাড়ায় উঠেছেন, তাই না? তারপর গরিব দারোয়ানের দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে লোভ দিয়েছেন। সারা চোখ দিয়ে পানি পড়ছে। ওসি সাহেব আরও কিছু প্রশ্ন করছেন,
কিন্তু কোনো লাভ হয়নি। শাহানা কোনো প্রশ্নের উত্তর দেয়নি। অবশেষে শাহানাকে নিয়ে ওসি সাহেব থানায় চলে আসেন। সাজু ও হাসান আলী বাইক নিয়ে চলে আসেন মিরপুর হাসান সাহেবের বাসায়। গোসল করে খেয়ে সাজু লম্বা একটা ঘুম দিল। ঘুম যখন ভাঙলো তখন মাগরিব হয়ে গেছে। ঘুমের আগে মোবাইল সাইলেন্ট ছিল। একটা নাম্বার থেকে 37টা মিস কল এসেছে। একই নাম্বার দিয়ে একটা মেসেজ দিয়েছে সেই ব্যক্তি। আপনার হিসাবের খাতাটা তোলা রইল, সময় হলে সুদ সমেত ফেরত দেব। খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার দেখা হবে। টিটিআই, তামান্না তারিন ইফরা। সাজু সঙ্গে সঙ্গে 2-3 জনের কাছে টিটিআই সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা জানান তামান্না তারিন ইফরা সম্প্রতিকালের একটা লেডি কন্ট্রাক্টর কিলার। তার বিষয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেল সে এখনো পুলিশের কাছে ধরা পড়েনি। পুলিশের খাতায় তামান্নার বিরুদ্ধে মামলা করা হলো। গ্রেপ্তার হবার 3 দিন পরে রুমমেট তামান্নার কথা স্বীকার করে নেয় শাহানা। শেষ পর্যন্ত খবর পর্যন্ত তামান্না এখনো গ্রেপ্তার হয়নি। সমাপ্ত। যারা সম্পূর্ণ গল্পটা পড়বেন বিশ্বাস অবিশ্বাস প্লে লিস্টে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।